আমার স্টক অ্যানালাইসিস ভিডিও সিরিজের অংশ হিসেবে আমি আজকের ভিডিওতে আপনার সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসির স্টক অ্যানালাইসিস নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে ডাচ বাংলা ব্যাংকের যেই লেটেস্ট বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংটা হয়েছিল গত 28 এপ্রিল 2026 তারিখে। তো সেই মিটিং এ যেই লেটেস্ট অডিটেড অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 31শে ডিসেম্বর 2025 সেটা তারা অ্যাপ্রুভ করে এবং ওই অ্যাপ্রুভাল মোতাবেক আগামী 16ই জুন 2026 তারিখে এই কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা রেকর্ড ডেট ধরা হয়েছে 19শে মে 2026। এবং এই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ টোটাল 30% লভ্যাংশ তারা ডিক্লেয়ার করে শেয়ার হোল্ডারদের জন্য। এর মধ্যে 25% হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর বাকি 5% হচ্ছে স্টক ডিভিডেন্ড। অর্থাৎ আপনার যদি 100টা অর্ডিনারি শেয়ার থাকে তাহলে প্রতি 100টা অর্ডিনারি শেয়ার এগেইনস্টে 5টা বোনাস শেয়ার আপনাকে দেয়া হবে 5% হিসেবে। এর বাইরে অডিটেড অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টে তাদের বর্তমান যে নেট অ্যাসেট ভ্যালু এনএভি সেটা তারা দেখিয়েছে 6,007 কোটি টাকা। ন্যাব এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার তারা দেখিয়েছে 62 টাকা 14 পয়সা। নেট প্রফিট আফটার ট্যাক্স এই যে ফিগারটা দেখিয়েছে সেটা আফটার অল ট্যাক্স ডিডাকশন তাদের প্রফিট থেকে। আর ইপিএস যেটা আর্নিং পার শেয়ার সেটা আমরা দেখতে পাচ্ছি 9 টাকা 98 পয়সা, যেটা গত বছরের চেয়ে অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 চেয়ে কিন্তু দ্বিগুণেরও বেশি বেড়েছে। আর তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ -2.49 টাকা, যেটা তার আগের বছর ছিল 38 টাকা 10 পয়সা। এবং কেন নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে সেটার একটা ব্যাখ্যা তারা এখানে দিয়েছে যে হ্যাজ বিন ডিক্রিজ মেইনলি ফর পারচেজ অফ ট্রেডিং সিকিউরিটিস। তো যেহেতু তাদের যেই সারপ্লাস ফান্ডটা আছে সেটা দ্বারা বিভিন্ন সিকিউরিটিজে, লেটস সে গভর্নমেন্ট সিকিউরিটিজে বা অন্য কোনো স্টক বা অন্য কোনো ইনভেস্টমেন্ট ভেহিকেলে তারা বিনিয়োগ করেছে, যার কারণে অপারেটিং ক্যাশ ফ্লোটা তাদের এই বছর মাইনাস এসেছে। যেহেতু যেটুকুই ছিল তাদের ক্যাশ ফ্লো বা সারপ্লাস সেটার একটা বড় অংশই তারা বিভিন্ন সিকিউরিটিতে বিনিয়োগ করেছে, সেটা গভর্নমেন্ট সিকিউরিটি বা অন্যান্য স্টক কোম্পানি বা এই ধরনের যে ইনভেস্টমেন্ট ভেহিকেল বা সিকিউরিটি গুলো আছে। আর ইপিএস যেটা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে, সেটা কেন বেড়েছে সেটার ব্যাখ্যা হচ্ছে ডিউ টু ইমপ্রুভমেন্ট অফ অ্যাসেট কোয়ালিটি। সো এই ব্যাংকটির অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করার কারণে সেটার প্রতিফলন তাদের ইপিএস এ পড়েছে। এবং যেই স্টক ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে সেটা বলা হয়েছে যে টু ইনক্রিজ দ্য পেইড আপ ক্যাপিটাল অফ দ্য ব্যাংক অ্যান্ড সাপোর্ট বিজনেস গ্রোথ। এই বোনাস শেয়ার গুলো টু স্ট্রেনদেন দ্য ক্যাপিটাল বেজ অফ দ্য ব্যাংক, সেই জন্য তারা এই বোনাস শেয়ারটা ডিক্লেয়ার করেছে ব্যাংকের মূলধনকে শক্তিশালী করার জন্য। এবং অবশ্যই বোনাস শেয়ারটা ওই বছরের প্রফিট থেকেই দেয়া হয়েছে, অন্য কোনো ক্যাপিটাল রিজার্ভ বা রিভ্যালুয়েশন রিজার্ভ বা আনরিয়েলাইজ গেইন থেকে সেটা দেয়া হয়নি, বা এমন কোনো বোনাস শেয়ার ইস্যু করা হয়নি যাতে করে ভবিষ্যতে তাদের পোস্ট ডিভিডেন্ড রিটেন আর্নিং নেগেটিভ হতে পারে বা অন্য কোনো ডেবিট ব্যালেন্স থাকতে পারে। তো এটা হচ্ছে তাদের 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত বছরের এগেইনস্টে তাদের যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটার একটা সিনোপসিস। আর ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে কোম্পানিটির যেই ট্রেডিং স্ট্যাটাস সেটা দেখতে পাচ্ছি যে গত 24শে মে 2026 তারিখে তাদের লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 39 টাকা। এবং তাদের বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে আমরা দেখতে পাচ্ছি 4,039 কোটি টাকা। এবং পেইড আপ ক্যাপিটাল আছে তাদের 1,000 কোটি টাকা। এবং এটা ব্যাংকিং সেক্টরে লিস্টেড। আর 2024-এর এগেনস্টে তারা তখন 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আর বাকি 10% স্টক ডিভিডেন্ড। বাট 2025-এর এগেনস্টে যেটা আমি একটু আগে দেখালাম যে 25% তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আর বাকি 5% তারা স্টক ডিভিডেন্ড দিয়েছে। সো গত বছরের তুলনায় অবশ্যই কিন্তু তারা বেশি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তাদের শেয়ার হোল্ডারদের জন্য। এবং লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে গত 24শে মে 2026 তারিখে তাদের পিই রেশিও হচ্ছে 7। সো কাইন্ড অফ মডারেটলি ভ্যালুড ফর ব্যাংকিং সেক্টর কোম্পানি। তাদের আর্নিং পার শেয়ার যদি দেখি 2024-এ ছিল 5 টাকা 39 পয়সা, তার আগের বছর আরো বেশি ছিল বা তার আগের বছরও সেই তুলনায় একটু কমে গিয়েছিল। সো সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের আর্নিং পার শেয়ার 2022 বা 23-এর তুলনায় 2024-এ কিছুটা কম।
আর হচ্ছে তাদের যে ন্যাপ পাস শেয়ার সেটাও দেখাচ্ছে 2024 সালে 58 টাকা 72 পয়সা, যেটা 2023 তুলনায় কিছুটা কম। আর ডিভিডেন্ড ইয়েল্ড যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি 2024-এ ছিল 2.09%, তার আগের বছর ছিল 2.96%, তারও আগের বছর 2.8%, অর্থাৎ ডিভিডেন্ড ইয়েল্ডও 2023 তুলনায় 24-এ কিছুটা ডিক্লাইন করেছে। ব্যাংকিং সেক্টরে আমরা জানি অনেক চ্যালেঞ্জ ইস্যু ছিল, নন পারফর্মিং লোন বা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যাওয়া, স্লাগিশ ইনভেস্টমেন্ট, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে ব্যাংকিং সেক্টরকে তাদের বিজনেস করতে হচ্ছে। সেটার একটা ইম্প্যাক্টও পড়ে থাকতে পারে তাদের ইপিএস এ বা ন্যাপ পাস শেয়ারে বা ডিভিডেন্ড ইয়েলে। কোম্পানিটি লিস্টেড হয় 2001 সালে এবং এই মুহূর্তে এ ক্যাটাগরির একটি শেয়ার, এবং তাদের শেয়ার হোল্ডিং যে প্যাটার্ন সেটা স্পন্সর ডিরেক্টরদের হাতে আছে 83%, আর বাকি 17% হচ্ছে জেনারেল ইনভেস্টর, যার মধ্যে ইনস্টিটিউশনাল আছে 7.24% আর পাবলিকের হাতে আছে 9.17%। আর তাদের এখানে দেখতে পাচ্ছি শর্ট টার্ম কোনো লোন নেই, বাট লং টার্ম একটা লোন আছে অ্যারাউন্ড 4035 কোটি টাকা। সো তাদের হেড অফিস যেটা মতিঝিল কমার্শিয়াল এরিয়াতে। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের, আমি যেই কথাটা বলেছি যে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1015 কোটি টাকা। তো গত 23শে মে 2026 তারিখে বাংলাদেশ ব্যাংক থেকে যেই পত্রটি দেয়া হয় শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা প্রসঙ্গে, যেই লিস্টেড ব্যাংকগুলো আছে সেগুলোর বিপরীতে, সেখানে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে যে কোনো ব্যাংকের পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটালের পরিমাণ যদি 2000 কোটি টাকার কম থাকে তাহলে কোনো প্রকার ক্যাশ ডিভিডেন্ড দেয়া যাবে না। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল কিন্তু 1015 কোটি টাকা, তথা 2000 কোটি টাকার নিচে। সেই হিসেবে কিন্তু এই ব্যাংকটা এই বাংলাদেশ ব্যাংকের পত্র মোতাবেক ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তবে স্টক ডিভিডেন্ড দিতে পারবে, সেটা ভিন্ন ইস্যু, বাট ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না বাংলাদেশ ব্যাংকের এই লেটার মোতাবেক। আবার পরে নির্দেশনায় বলা আছে যে নগদ লভ্যাংশ প্রদানে সক্ষম ব্যাংকসমূহ তাদের ঘোষিত মোট লভ্যাংশের মোট 50% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড হিসেবে প্রদান করতে পারবে। অর্থাৎ 2000 কোটি টাকার বেশি যদি হয়েও থাকে, সে যদি ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য এলিজিবল হয়, কিন্তু তারপরও ওইটার অর্ধেকের বেশি ক্যাশ হিসেবে দিতে পারবে না। অর্থাৎ সে যদি ডিক্লেয়ার করে আমি 40% ডিভিডেন্ড দিব, ওই 40%-এর ম্যাক্সিমাম 20% ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিতে পারবে, আর বাকি 20% স্টক ডিভিডেন্ড হিসেবে দিতে হবে। যেহেতু ডাচ বাংলা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল 1000 কোটি টাকার নিচে, সেই হিসেবে কিন্তু তাদের পক্ষে বাংলাদেশ ব্যাংকের এই পত্র মোতাবেক ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কোনো সুযোগ নেই, বাট স্টক ডিভিডেন্ড দেওয়ার সুযোগ আছে। তো আপনার টার্গেট যদি হয় সরাসরি ক্যাশ ডিভিডেন্ড পাওয়া, সেক্ষেত্রে আমি বলবো ডাচ বাংলা ব্যাংক এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। বাট এগেইন একটা ইস্যু আছে, তারা যদি স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে, আপনি পরবর্তীতে সেকেন্ডারি মার্কেটে সেই শেয়ারটা, যেই বোনাস শেয়ার তারা দিচ্ছে আপনাকে স্টক ডিভিডেন্ডে গেছে, সেই বোনাস শেয়ার সেল করেও কিন্তু আপনি আর্ন করতে পারেন। বাট সেটা ওই সময়ের সেকেন্ডারি মার্কেটের প্রাইস, মাইক্রো ইকোনমিক ইস্যু, জিও পলিটিক্যাল টেনশন, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সো আপনি সেল করতে পারেন, বাট ওই সময় প্রাইস কেমন থাকে, আপনার এক্সপেক্টেড যে প্রাইস তার চেয়ে হাইয়ার না লোয়ার, ওই সময় মার্কেটে কি র্যালি চলছে নাকি একটা বিয়ারিশ ট্রেন্ড চলছে, অনেক ফ্যাক্টরের উপরই আসলে তখনকার সেকেন্ডারি মার্কেটের প্রাইস ডিপেন্ড করবে। আর হচ্ছে, সো এটা একটা কনসিডারেশন, যদি আপনার ক্যাশ ডিভিডেন্ড লক্ষ্য হয়ে থাকে তাহলে এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংক অ্যাট্রাকটিভ না। বাট এগেইন বললাম যে বোনাস শেয়ার ইস্যু করে আপনি আর্ন করতে পারেন, বাট সেটাও ওই ওই মুহূর্তে সেকেন্ডারি মার্কেটের প্রাইসের উপর ডিপেন্ড করবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, গত 31শে মার্চ 2026 তারিখে যেই বছরটা বা যেই সময়টা শেষ হয় ডাচ বাংলা ব্যাংকে, সেখানে তারা দেখিয়েছে যে তাদের ইন্টারেস্ট ইনকাম ছিল 1049 কোটি টাকা, আর ইনভেস্টমেন্ট ইনকাম ছিল 657 কোটি টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাদের ইন্টারেস্ট ইনকাম, যেটা একটা ব্যাংকের কোর বিজনেস, লেন্ডিং পোর্টফোলিও, তারা প্রাইভেট সেক্টরকে বা বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে লোন দিবে, সেখান থেকে তাদের সুদ আয় হবে, এটাই কিন্তু একটা ব্যাংকের কোর বিজনেস। ইনভেস্টমেন্ট ইনকাম, বা যদি আমি বলি যে ট্রেজারি বন্ডে বা ট্রেজারি বিলে বিনিয়োগ করে রাখলো, সেখান থেকে ইন্টারেস্ট আসতে থাকলো, সেটা কিন্তু একটা ব্যাংকের কোর বিজনেস না, বা অপারেটিং প্রফিট সেটা না, সেটা নন কোর বিজনেসের ইস্যু। সো যদি ইন্টারেস্ট ইনকাম হাই হয় কোনো ব্যাংকের কম্পেয়ার টু ইনভেস্টমেন্ট ইনকাম, তার মানে বুঝতে হবে সেই ব্যাংকের অপারেটিং প্রফিটটা হাই, অর্থাৎ তাদের অপারেশনাল যেই প্রফিট বা রেভিনিউ আসার কথা সেখান থেকে আসছে, অন্য কোনো জায়গা থেকে আসছে না। যে আমার সারপ্লাস ফান্ড আছে, আমি এফডিআর করে রাখলাম বা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করলাম, সেখান থেকে আমার রিটার্ন আসছে, সেটা আসলে ভালো কোনো সাইন না। আমার কোর বিজনেস থেকে বা মেইন অপারেটিং অ্যাক্টিভিটি থেকে যখন আমার মেইন প্রফিটটা আসে, সেটা হচ্ছে একটা, যে কোনো বিজনেসের জন্য একটা হেলদি সাইন। সো এখানে
তাদের ইন্টারেস্ট ইনকাম কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট ইনকামের চেয়ে বেশি, যেটা কাইন্ড অফ একটা পজিটিভ ইন্ডিকেটর যে এই ব্যাংকের মেইন প্রফিটটা আসছে তাদের কোর বিজনেস থেকে বা অপারেটিং যেই বিজনেস সেখান থেকে, কোনো নন কোর বিজনেস বা কোনো ইনভেস্টমেন্ট ইনকাম বা এফডিআর থেকে না। তো এই হচ্ছে সংক্ষেপে এই ডাচ বাংলা ব্যাংক পিএলসির স্টক অ্যানালাইসিস। যদি এটা নিয়ে কোনো কোয়ারি থাকে অথবা আপনার পছন্দের কোনো স্টকের অ্যানালাইসিস আপনি দেখতে চান, তবে আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের সেই স্টক অ্যানালাইসিস নিয়ে পরের ভিডিওতেই আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।